এবার জয়ী হলে এক গুচ্ছ নতুন প্রতিশ্রুতির সাথে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি মেদিনীপুরে ট্রমা কেয়ার, অর্থাৎ মেদিনীপুর শহরের পাশে থাকা জাতীয় সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় বড় দুর্ঘটনা ঘটলে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা করার জন্য দুর্ঘটনাগ্রস্তদের আনা হয়। তাদের জন্য ট্রমা কেয়ার তৈরির প্রতিশ্রুতি দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা। বিদায়ী এই বিধায়ক নিজের করে আসা কাজের খতিয়ান তুলে ধরে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি দিলেন সাংবাদিক সম্মেলনে শনিবার রাতে মেদিনীপুর শহরের একটি লজে। কি জানালেন পুরো সাংবাদিক সম্মেলনে একবার শুনে নেওয়া যাক। আজকে চলতে চলতে আমরা প্রায় আমাদের যে সাধারণ নির্বাচন 2024 পশ্চিমবঙ্গ বিধানসভা, আমরা অনেকটা দূর আস্তে আস্তে অতিক্রম করে আমাদের আর প্রচারের দিন হাতে আছে আর 10 দিন। তো যেহেতু প্রচার পর্বে নমিনেশনের পিরিয়ডটা ছিল এবং স্বাভাবিকভাবেই আমাদের জননেত্রী জনগণ অধিনায়িকা আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি অনেকগুলো প্রোগ্রাম আমাদের জেলাতে দিয়েছিলেন। আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যিনি এসআইআর পর্বে যে লড়াইটা মাইক্রো লেভেলে প্রত্যেকটি বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে বিভিন্ন সময়তে ডিসি বিভিন্ন সময়তে তার আমাদেরকে পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে আমরা যে লড়াইটা করতে পেরেছি, তারও অনেকগুলো প্রোগ্রাম ছিল। ফলে আমরা মাঝের পিরিয়ডটা অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলার জন্য, আপনাদের সঙ্গে একটু আলোচনা করার জন্য, তো সেটা আমাদের করা সম্ভব হচ্ছিল না। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে পদযাত্রা করেছেন, আপনারা ভীষণভাবে সহযোগিতা করেছেন। আজকেও আমাদের কেশিয়ারিতে সভা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাদের সঙ্গে সত্যি বলতে কি, যেহেতু আমার মেদিনীপুর শহরেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকে এখান থেকেই মেদিনীপুর শহরে আমার স্থায়ীভাবে বসবাস, সকলের সঙ্গেই সম্পর্ক অত্যন্ত ভালো এবং আমার সবাই আমাকে চেনে, নতুন করে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু যেহেতু একটি সাধারণ নির্বাচন এবং এই পশ্চিমবঙ্গের এই সাধারণ নির্বাচনে একদিকে কেন্দ্রীয় সরকার তার এন্টায়ার টিম, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ সঙ্গে এবারে অ্যাডিশনাল যুক্ত হয়েছে ইসিআই। অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের প্রত্যেকের কাছে আজকেও আন্ডার অ্যাডজুডিকেশনের যে লিস্ট, এখনই আমার একটা মিটিং চলছিল যে সেই লিস্টে কেউ বুঝতে পারছে না যে তাদেরকে কোনখানে ফেলে রাখা হবে। ইসিআই বলছে যে আন্ডার অ্যাডজুডিকেশনের পরে ফাইনাল যে লিস্টটা বেরোবে তাদেরকে ডিভিশনে দিয়ে দেওয়া হবে, তারা অ্যাপিল করতে পারবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে আমরা কেউ জানি না। বলা হচ্ছে যে ভোটার লিস্ট 6 তারিখ নমিনেশনের পরে ফ্রিজ করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল যদি মনে করে তাহলে তারা ভোট দিতে পারবে, না হলে দিতে পারবে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই বিধানসভায়, আমার মেদিনীপুর বিধানসভায় 2060 জনকে ড্রাফট ভোটার লিস্টের পরে ডিলিট করা হয়েছে এবং এই 2060 জনের মধ্যে 90% লোকই বেঁচে ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরে এই 2060-এর একজন লোককেও নির্বাচন কমিশন ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে পারে। এই যে লড়াইটা ছিল আমাদের মানুষের জন্য লড়াই ছিল, এই লড়াইটা ছিল বাংলা ভারতবর্ষের মানুষকে নির্বাচনের প্রধান শর্ত হিসাবে মানুষের যে ভোটাধিকার শর্ত ছিল, সেই ভোটাধিকার শর্ত একজন নাগরিক হিসাবে এই অধিকারটা সংবিধান তাকে দিয়েছে। এই অধিকারটা নির্বাচন কমিশনকে কেড়ে নেওয়ার দায়িত্ব কে দিয়েছে? এই লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইটা করেছেন, যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমাগত বারবার ইসিআই কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো আন্ডার অ্যাডজুডিকেশনের নামে কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, সেই ভয়ঙ্কর কাহিনী তিনি বারবার তুলে ধরেছেন। পাশাপাশি আমরা যে ডাটাটা পেলাম সেটা আরো ভয়ঙ্কর। এখনো পর্যন্ত প্রথম পর্বে যে ড্রাফট ভোটার লিস্ট, পরবর্তী সময়তে এই যে ডিলিটেড যে ভোটার লিস্ট যে সংখ্যা এবং ফাইনাল 6 তারিখ নমিনেশনের পরে যে তালিকা বের করলো, সব মিলিয়ে প্রায় 90-91 লক্ষ মানুষের নাম
এসআইআর পর্বে বাদ দেওয়া হয়েছে। আমরা বলছি এসআইআরটা বাস্তবিকভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা পরিকল্পিত চক্রান্ত, এটা কোনো এসআইআর ছিল না, বাস্তবিকভাবে ছিল মানুষের ভোট কেড়ে নিয়ে, মানুষের ভোট লুট করে, মানুষের ভোটকে জোর করে ছিনিয়ে নিয়ে পশ্চিম বাংলায় কোনো একটা দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেয়। এসআইআর এর আরো অন্যান্য রাজ্যে হচ্ছে, কিন্তু কোনো রাজ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ওয়ার্ডটা পায়নি, কোনো রাজ্য আন্ডার অ্যাডজুডিকেশন এই ওয়ার্ডটা পায়নি। তাহলে কেন বেকর? কারণ বাংলা এবং বাঙালি তাদেরকে মাথা নোয়ানো যাচ্ছে না, ফলে তাদের উপরে একটা অত্যাচার নামিয়ে আনতে হবে, মানুষকে ভয়ভীতি লড়াতে হবে। এবং যেভাবে নির্বাচন ঘোষণার দিনই এর আগে ভারতবর্ষের কোনো রাজ্যে যেটা হয়নি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রধান হিসাবে যিনি আমলা হিসেবে কাজ করবেন, তার বিভিন্ন ফাইলগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, মাত্র 6 ঘন্টার মধ্যে গভীর রাত ভোট ঘোষণা দিয়ে তাকে সরিয়ে দেওয়া, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া, নবান্নের বেশিরভাগ সচিবদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ডিজিপি, আইজি, ডিজি, কমিশনার, এসপি, ডিএম, সবকিছুর মধ্য দিয়ে বাংলায় বাস্তবিকভাবে ভূপদ রাষ্ট্রপতি শাসন জারি করার একটা পরিকল্পনা। অর্থাৎ তুমি মুখ্যমন্ত্রী থাকো, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিবেশ নেই, কারণ আমরা তো নয়, কলকাতা সেফেস্ট সিটি, সবচেয়ে ভারতবর্ষের মধ্যে সিকিউর সিটি, এটা কেন্দ্রীয় সরকারই ঘোষণা করেছে। বাংলায় নারীদের নিরাপত্তা আছে, সব দিক থেকে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাহলে বাংলায় রাষ্ট্রপতি শাসন করতে পারবো না, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলায় একটা জরুরি অবস্থা জারি করা। তার ফলটা আমরা দেখতে পাচ্ছি। এই যে আমি কেন বললাম, 2 মাস ঝাড়গ্রাম থেকে যেটা নদীটা বয়ে আসছে, হঠাৎ করে বা প্রকৃতিগত কারণে নদীটা সরে এসছে এদিকে। আগে যেটা ছিল ধরুন একদম আমাদের যদি রিভারজন যেটাকে আমরা বলি, কারণ আমরা জানি যে সদর ব্লকে দুটো পাড় আছে, একটা ফরেস্ট জোন, একটা রিভারজন। রিভারজনটা আগে নদীটা ছিল সম্পূর্ণভাবে উল্টো দিকে ঝাড়গ্রাম সাইডে, তারপরে খড়গপুর 1 নম্বর ব্লক, হাউসুলি সহ অর্জুনি এই অঞ্চলে নদীটা রিভার্স করে গেছে, ওই দিক থেকে সম্পূর্ণভাবে এদিকে আসার পর থেকে এই ভাঙনটা শুরু হয়েছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমি বিধানসভাতে এই বিষয়টা উত্থাপন করেছিলাম এবং সেই বিষয়টা এখানে রাখা হয়েছে যে পার্মানেন্ট সলভেশন, অর্থাৎ এই নদী ভাঙন ভবিষ্যতে যাতে না হয়, একদম নদী পাড় বাঁধানো এবং ভবিষ্যতে যাতে বাঁধ না ভাঙে, কারণ চাষযোগ্য জমি এবং মানুষের বসতযোগ্য যে বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেন মেদিনীপুর সদর ব্লকে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি শুরু করেছি, শেষটা নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ পেলে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে এটা আমরা শেষ করব। এরপরে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, এই 15 মাস মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্য দিয়ে প্রায় 70 কোটি টাকার কাজ। কিভাবে আমি বললাম, এমকেডি এর মধ্য দিয়ে 17 কোটি টাকার কাজ করেছে মেদিনীপুর সদর ব্লক, শালবনী এবং মেদিনীপুর শহর। আপনারা মেদিনীপুর শহরের অনেকগুলো বড় রাস্তা, অনেকগুলো বড় ড্রেন, কোনো রাস্তা দেবে যেটা আজকে রায়াবাজার থেকে সিপাহীবাজার পর্যন্ত রাস্তা, আজকে হোসনাবাদ থেকে আপনার বড়বাজারের আগে পর্যন্ত রাস্তা প্লাস ট্রেন। আপনি চলে যান যুগ্নতল, যুগ্নতল থেকে খেয়াঘাট পর্যন্ত পেপার ব্লকের যে রাস্তা তোমায় তুমি ভাবতে হবে পেপার ব্লকের রাস্তা মেদিনীপুর টাউনে হবে, যে রায়াবাজার থেকে সিপাহীবাজার সেটা পেপার ব্লক, দেখবেন এই যুগ্নতলের ওখান থেকে খেয়াঘাট পর্যন্ত পেপার ব্লকের রাস্তা। রাঙামাটিতে এট এ টাইম আমি 2.5 কোটি টাকা 3টে রাস্তা কাভার করেছি। মেদিনীপুর শহরে কত যে রাস্তা, 75টা মেদিনীপুর শহরে 25টা ওয়ার্ডে 75টা রাস্তা দিয়েছিলাম। এটা মাননীয় মুখ্যমন্ত্রী 75টা রাস্তা পদ্ধতি, এটা আমার কাজের মধ্যে দিয়ে, অর্থাৎ আমি প্রত্যেকের কাছ থেকে লিস্ট নিয়েছিলাম 75টা রাস্তা করতে পেরেছি। এছাড়াও বিউটিফিকেশন সহ বিভিন্ন ধরনের অনেকগুলো ক্লাবের আপগ্রেডেশন, কমিউনিটি হল, এগুলো হেভিটেড ক্যাটাগরি আমি করেছি। এফকেডিএ, পিইউপি, ডব্লিউবিএসআরটি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, যে কাজগুলো আমার রেকমেন্ডেশন হয়েছে সেটার পরিমাণ প্রায় 70 কোটি টাকা।
মানে আমার এটা নিজেরই অবাক লেগেছে যে 14 মাস 15 মাসে এই কাজটা কিভাবে আমি করতে পারবো। সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে যে যখনই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবদার করেছি, বলেছি রাস্তাটার প্রয়োজন আছে, তখনই কিন্তু তিনি যেভাবে দরাজ আসতে এই ফান্ড অ্যালটমেন্ট দিয়েছেন, এটাও একটা বিষয় যে মানে 14 মাসে 15 মাসে 70 কোটি টাকার কাজ করাটা একটা বিরাট বড় ব্যাপার। চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল রেখেছি, তিনি সাপোর্ট করেছেন, তো এই কাজটা করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে 100টার বেশি গ্রামকে সদর ব্লক সঙ্গে যুক্ত করা এবং 50 কিলোমিটার বেশি সব ঋতুর উপযোগী কংক্রিট রোড তৈরি করা। দেখবেন আমি যদি আজকে সদর ব্লকে যান, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সদর ব্লকে ভেরুয়া থেকে গঙ্গাবতী পর্যন্ত 7-8টা রাস্তা ছাড়া এই পিরিয়ডেই আমি শুধু সদর ব্লকে রাস্তা করেছি 27টা, ভেরুয়া থেকে গঙ্গাবতী পর্যন্ত। তারপরে ভালো করে সদর ব্লকে যে রাস্তাগুলো রয়ে গেছে সেই রাস্তাগুলোকে কংক্রিট রোড তৈরি করে মেন কোথাও পিডব্লিউডি রোডের সঙ্গে কোথাও ন্যাশনাল হাইওয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া, যে কাজটা পিএমজিএসআরআই ছিল, যে পিডব্লিউডি থেকে বা ন্যাশনাল হাইওয়ে থেকে গ্রামের সঙ্গে যুক্ত করা, সেই কাজটাও আমার এর মধ্যে ধরা আছে। কেন ধরতে পারলাম, কেন আমি এই স্ট্যান্ডে এটা আমরা তুলে ধরলাম, আমি করেছি 14 মাসে আমি যদি বড় বড় এই সদর ব্লক এবং শালবনীতে 40টা রাস্তা করতে পেরেছি বলেই আরো 50টা কংক্রিটের রাস্তা আমার এই স্ট্যান্ডে করা হবে। অর্থাৎ আমি এটা করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে, আমার নিজের প্রতি এই ভরসা আছে, যেটা আমি করতে পারবো, সেটা আমি স্ট্যান্ডে প্রকাশ করেছি। মেদিনীপুরে সমস্ত প্রধান জলাশয়গুলো আপনারা দেখেছেন যে মেদিনীপুর শহরে 10 নম্বর ওয়ার্ডে দেখবেন অনেকগুলো বড় বড় পুকুর আছে। আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বড় পুকুর আছে। তো মেদিনীপুর শহরে এরকম পুরনো অনেকগুলো জলাশয় আছে। আমরা চাইছি এই জলাশয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার বিউটিফিকেশন করে আমাদের, আমি জান 17 নম্বর ওয়ার্ডের ভিতরে অনেক বড় পুকুর, বিশ্বাসই করা যায় না ভিতরে এত বড় বড় পুকুর আছে। এইগুলো বিউটিফিকেশন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি এই পুকুরগুলো যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে তারও উপযুক্ত করে গড়ে তোলা। সেজন্য এইগুলোকে আমাদের বলা হয়েছে যে বাঁধ তৈরি করা, রাস্তাগুলোকে টালি করা হবে। এবং আপনারা জানেন যে ছট পুজো আগে আমাদের মেদিনীপুর শহরে আমাদের বিহারি কমিউনিটির লোক অনেক কম থাকে, এখন হয়েছে। কখনো তারা দেখছি যে অন্নপূর্ণা লক্ষ্মীর কথা বলছেন, 3000 টাকা দেওয়ার কথা বলছেন, আমাদের একটু হাসিয়ে পেয়েছে, আবার ভালো লেগেছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পগুলোতেই এরা ধার করে টুকরো টুকরো করে তার প্রকল্পগুলোকে কেটে কেটে তার অনুসরণ করে কালকে তারা তাদের এবারের নির্বাচনে তাদের কিছু এজেন্ডা সামনে তুলে দেবে। তো আমরা জানি যে পশ্চিম বাংলার ছাড়া ভারতবর্ষে আর কোনো রাজ্যে, আমাদের রাজ্যে যতগুলো প্রকল্প চলে সেগুলো চলে, এবং বিজেপি 15টা রাজ্যে ক্ষমতায় আছে, কোন রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের আদলে কোনো প্রকল্প নেই। তার মানে বোঝা যাচ্ছে আবার একটা মিথ্যা জুমলা, মিথ্যা জমিদারিত্ব চাপানোর কৌশল হিসাবে তারা কালকে তাদের এই এজেন্ডাগুলো তুলে ধরেছে। এবং আপনারা দেখেছেন যে এখানকার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, যে ইশতেহারে যে বিষয়গুলো তুলে ধরেছেন অত্যন্ত হাস্যকর। বলছে যে আমি বিধায়ক হলে এইমস তৈরি করব। তো এইমস তৈরি করতে গেলে বিধায়ক হওয়ার প্রয়োজন। দিল্লিতে কেন্দ্রীয় সরকার আছে, 5 বছর এখানকার সাংসদ ছিলেন বিজেপি 2019 থেকে 24। মেদিনীপুরের মানুষ দুধ কেউ মনে করতে পারছে না যে যিনি এমপি ছিলেন 5 বছরে তিনি মেদিনীপুরের কোনো বড় রাস্তা করেছেন, মেদিনীপুরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কোথাও রাস্তা, জল, লাইটের ব্যবস্থা করেছেন, মেদিনীপুরে কোথাও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক কলেজ, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র করার জন্য কোনো দিল্লি থেকে অর্থ বরাদ্দ করেছেন, কিছু নয়। বোঝাই যাচ্ছে যে এদের প্রতিশ্রুতি যেরকম 2014 সালের আগে আছে দিন লাইনকে বলে গ্যাসের দাম 424 থেকে 324 হয়নি, আজকে 950 পৌঁছে গেছে। যেভাবে আজকে কেরোসিনের দাম 14 থেকে 120 টাকা হয়েছে, পেট্রোল ডিজেলের দাম 50-60 থেকে 100 হয়েছে। অর্থাৎ সেই মিথ্যাচার
প্রতিশ্রুতির নামে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বলতে পারছে না যে 12 বছর কেন্দ্রে আমরা ক্ষমতায় আছি, বাংলার মানুষের জন্য করেছি, এটা কিন্তু তারা বলতে পারছে না। বলছে আমরা এলে এটা করব। 12 বছর কেন্দ্রে থাকার পরে তাদেরকে বলতে হচ্ছে যে আমাদেরকে এনে দেন, দিলে আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য করব। বাংলা এবং বাঙালিকে হেনস্থা একদিকে করা এসআইআর নামে, বারবার বাংলায় এসে বাংলার মনীষীদেরকে বিভিন্ন নামে অভিহিত করে অপমান করা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বিদ্বেষী মনোভাব থেকে বাংলায় কথা বললেই দিল্লিতে বাঙালিদের উপরে অত্যাচার, মহারাষ্ট্রে অত্যাচার, আসামে অত্যাচার, উড়িষ্যাতে অত্যাচার। আমরা বলছি যে বাংলার মানুষকে আগে ভালোবাসতে শিখুন, আগে বাঙালিদেরকে ভালোবাসতে শিখুন, বাঙালি মনীষীদেরকে শ্রদ্ধা সম্মান করতে শিখুন, বাঙালি মনীষীদেরকে আগে তাদের যে আদর্শ চলার পথ ছিল সেই চলার পথটাকে আগে গ্রহণ করুন। কারণ আমাদের এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিদ্রোহী কবি নজরুল ইসলামের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাংলা। এই বাংলা বিভাজন করতে শেখেনি। এই বাংলা ধর্ম, বর্ণ, শ্রেণী সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে এই বাংলার একটাই পরিচয়। এই বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ছিল এই বাংলা। বিশেষ করে আমার এই ঐতিহাসিক মেদিনীপুর, যদি আপনারা স্বাধীনতার ইতিহাসে পাতাগুলো উল্টাতে থাকেন দেখবেন মেদিনীপুরের সমস্ত ইতিহাস খণ্ডে খণ্ডে মানে প্রতিটি পাতাতে লিপিবদ্ধ হয়ে আছে। সেই মেদিনীপুর এত সহজে কারো কাছে মাথা নত করেনি। আমরা সবাই কাছে অনুরোধ করব যে পজিটিভ কথা বলুন, ব্যক্তিগত আক্রমণ নয়। বলুন যে আপনারা 12 বছরের কেন্দ্রের ক্ষমতায় আছেন, কি করেছেন, কেন মানুষ আপনাদেরকে ভোট দেবে। আমরা বলি আমাদের 15 বছরের মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় আপনাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছেন, তিনি এই 15 বছরের মানুষকে কি দিয়েছেন। চলুন কাজে দিকে ভোট হোক, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিক। এবং আপনারা দেখেছেন যে যেখানে আমি যাচ্ছি সেখানে সবার কাছে আমি অ্যাপিল রাখছি যে দেখুন, গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে বলে আমরা মানুষের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা আছে। ওদের গণতন্ত্রের বিশ্বাস নেই বলে, মানুষের উপরে ভরসা নেই বলে ওরা মানুষের নাম কেটে বাদ দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। কি দাঁড়িয়েছে বলতে বলতে যেখান থেকে কেটে দিয়েছে। 91 লক্ষ মানুষের মধ্যে 57 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে। অঙ্কে ওরা কাঁচা বলে 2021 সালে অঙ্ক মেলাতে পারেনি। 2021 সালেও আওয়াজ ছিল ইসবার 200 পার। মানুষ বুঝিয়ে দিয়েছে তোমরা কাঁচা, অঙ্কে ভীষণ কাঁচা, 200 থেকে নামিয়ে 77 আটকে দিয়েছে। এবারেও প্রথমে 200 পার বলেছিল, তারপরে যিনি অপোজিশন লিডার তিনি বললেন 177, তারপরে তার নমিনেশন ডেটে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ওটা 170। আবার বলছি যে অঙ্কে ভীষণ কাঁচা বলে ওদেরকে আবার ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইসিআই কে ব্যবহার করতে হচ্ছে। আর আমরা প্রথম থেকেই অঙ্কে ভালো বলেই আমরা জোর গলায় বলছি বিজেপি এবারে 50 ক্রস করতে পারবে না। এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আমার এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি শুধু আপনাদের যেভাবে আপনারা সার্ভিস দেন সেই সার্ভিসকে অ্যাপ্রিসিয়েট করে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের ইশতেহারে, এটা আমাদের মেদিনীপুর বিধানসভার ইশতেহার, এখানে আরো অনেকগুলো বিষয় ছিল, যেহেতু ছোট ইশতেহার সেগুলো আমরা তুলে ধরতে পারলাম না, সেগুলোর কপিগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি। সেই ইশতেহারটাও আমরা এখানে প্রকাশ করছি। এই ইশতেহারে যে বিষয়গুলো আমাদেরকে ছুঁয়ে যেতে পারছি, মানে যেগুলো বাস্তব সম্ভব, এরকম আমরা ইশতেহার প্রকাশ করতে চাইছি না। যেগুলো অবাস্তব, যেগুলো বাস্তবে করা সম্ভব হবে, সেগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরব। নাম্বার 1 হচ্ছে যে আমাদের এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের একটা সেকেন্ড স্টেডিয়ামের প্রয়োজন আছে। মেদিনীপুর শহরে আমাদের যে অরবিন্দ স্টেডিয়াম আছে, যেহেতু আমি খেলার মাঠের লোক, দীর্ঘদিন এই খেলার সঙ্গে যুক্ত, এবং আপনারা জানেন যে এখন আমি সিএবি ক্রিকেট কোচিং কমিটির চেয়ারম্যান, এবং এটা আমার মনে হয় যে মেদিনীপুরে এর আগে এই জায়গাতে কেউ পৌঁছতে পারেনি।
নিশ্চিতভাবে আপনাদের আশীর্বাদ পেয়ে আজকে এই জায়গায় আমি পৌঁছেছি। তো আমাদের সেকেন্ড স্টেডিয়াম যেটা ইতিমধ্যে এই জায়গাটা আমাদের নির্ধারণ হয়েছে সরকারিভাবে, যেহেতু ভোট সেটা হ্যান্ড ওভার করা যাচ্ছে না, সেই হ্যান্ড ওভারের কাজটা মিটে যাওয়ার পরে আমাদের সেখানে আমরা যেটা করতে চলেছি ক্রিকেট পিচ, ফুটবল মাঠ, 400 মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাক এবং ফ্ল্যাট লাইট যুক্ত ইনডোর কোর্ট সহ 2000 আসন বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স আমাদের তৈরি করা হবে এবং এটা হলে মেদিনীপুর শহরে খেলাধুলার একটা নতুন দিগন্ত আমরা খুলে দিতে পারবো। এবং এই স্পোর্টসটা আপনারা জানেন যে আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। যদি আমাকে বলে যে কালকে যদি আপনি রাজনীতি ছেড়ে দেন আপনার কি পছন্দ, আর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যদি 100 নম্বর পর্যন্ত বলেন, তাহলে খেলা খেলা খেলা, অর্থাৎ মাঠটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। নাম্বার 2, গলাইচন্ডী যে খালটা আছে সেখান থেকে কলসিগেরিয়া খাল ব্রিজের উপরে যে সেতুগুলো আছে অনেক দুর্বল হয়ে গেছে, সেগুলোর নিরাপত্তার মান খতিয়ে দেখে সেগুলোর পুনর্নির্মাণের কাজটা আমরা করব। নাম্বার 3 হচ্ছে যে এটা আমরা অনেকদিন আমার একটা স্বপ্ন ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েও ছিলাম যে আমাদের শহরে যা কিছু আমাদের সাংস্কৃতিক টিমগুলোকে প্রোগ্রাম করতে হয় তাদেরকে একটু বেশি অর্থ দিয়ে আমাদেরকে জেলা পরিষদ বুক করতে হবে। কিন্তু আমাদের বিভিন্ন ছোট ছোট থিয়েটার এবং নাট্য টিমগুলো 250-300 আসন বিশিষ্ট একটা অডিটোরিয়ামের কথা অনেকদিন ধরে বলেছে। টিভি টাওয়ারের মাঠটা আমাদের সরকারি মাঠ, আপনারা জানেন এই মাঠটা গভর্নমেন্টের ল্যান্ড, ফলে সেখানে একটা 250 আসন বিশিষ্ট অডিটোরিয়াম একদম আধুনিকভাবে একদম সেন্ট্রালি এসি করে আমরা সেই অডিটোরিয়ামের মধ্য দিয়ে আমাদের মেদিনীপুর শহরের বিভিন্ন সাংস্কৃতিক যে সংস্থাগুলো আছে, বিভিন্ন থিয়েটার এবং নাট্য সংস্থাগুলোকে আমরা ওপেন টু অল সবার জন্য এই অডিটোরিয়ামটা শুধু মেনটেনেন্স কস্ট নিয়ে সবার জন্য আমরা এটা খুলে দিচ্ছি। তাদের প্র্যাকটিস, তাদের রিহার্সাল সব কিছু এই অডিটোরিয়ামে হবে এবং আগামী 2 বছরের মধ্যে এই অডিটোরিয়ামের কাজটা সম্পূর্ণ হবে। নাম্বার 4 হচ্ছে যে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে যেরকম আমি বিধানসভায় মেদিনীপুর মেডিকেল কলেজে অনেকগুলো বিষয় বলেছিলাম, ইতিমধ্যেই তার মধ্যে আমাদের অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। আমাদের মেদিনীপুরে আপনারা জানেন যে 2টো আমাদের মোবাইল ভ্যান ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, একটা আমাদের সদর ব্লক বা শালবনী আমার বিধায়কের পক্ষ থেকে, আর একটা মেদিনীপুর শহরে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রগুলো আমাদের চলছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বুথে বুথে রেগুলার বেসিসে হেলথ ক্যাম্প চলছে।